নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। এক গ্রামে রক্ষা নেই, তাই দোসর সুগ্রীব। করোনা নিয়ে নাজেহাল দশার মধ্যেই নয়া বিপদ ছড়ানোর ব্যবস্থা করে ফেলল আমাদের সকলের প্রিয় চীন। রোগটা চেনা, সোয়াইন ফ্লু, কিন্তু এবার তার মারণ ক্ষমতা অনেক বেশি। আরেকটা মহামারী করার ক্ষমতা নাকি রাখে এই নয়া সোয়াইন ফ্লু ভাইরাস। মানে অনেকটা চেনা বোতলে নয়া পানীয়র মতন ব্যাপার। আশ্চর্যজনকভাবে গোটা বিষয়টার মধ্যেই কিন্তু একটা করোনা ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। এখন যে করোনা ত্রাহি অবস্থা করে দিয়েছে, সেই করোনা ভাইরাসের সেই প্রজাতি কিন্তু আমাদের অনেকটাই চেনা। সেগুলো দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকমের ফ্লু ছড়িয়েছে আমাদের মধ্যে, কিন্তু তা ছিল অনেকটাই নির্বিষ। কিন্তু চীন থেকে বেরোনোর সময় তার চরিত্র আমূল বদলে গেছে। চীনে যে নয়া সোয়াইন ফ্লু ভাইরাস পাওয়া গেছে, তার ব্যাপারটা অনেকটা সেই রকম। চীন ভালো মানুষই করে আগাম জানিয়ে দিচ্ছে ভাবলে কিন্তু ভুল করবেন। এটা পরোক্ষে হুমকিও হতে পারে, অথবা আরও আতঙ্কিত করার চেষ্টা, যাতে বিশ্ব করোনার অভিজ্ঞতা মাথায় রেখে ব্যস্ত হয়ে পড়ে এবারে সোয়াইন ফ্লু নিয়ে। আমরা গতকাল বলেছিলাম যে চীন প্রাথমিকভাবে ভেবেছিল করোনা ছড়িয়ে আমেরিকা সহ অন্যান্য দেশ এবং ভারতকে বিপর্যস্ত করে রেখে সেই সুযোগে নিজেদের স্বার্থসিদ্ধি করে নেবে এবং করোনার দাপটে বিভিন্ন দেশে অর্থনৈতিক বিপর্যয়ের সুযোগে নিজেদের বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। চীনা কোম্পানিগুলো বিভিন্ন ইউরোপিয়ান কোম্পানিকে কিনে নেবে এবং এর পাশাপাশি নিজেদের প্রয়োজন অনুযায়ী তারা বিভিন্ন জায়গায় জমি দখল করে নেবে, যাতে নিজেদের স্বার্থসিদ্ধি হয়। গালওয়ানে চীনা ফৌজ ঠিক সেই কাজটাই করছিল এবং পাশাপাশি ভেবেছিল আমেরিকার নৌবহরে করোনা সংক্রমণের সুযোগে দক্ষিণ চীন সাগর নিজেদের দখলে নিয়ে আসবে। কিন্তু আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতন দেশ খুব দ্রুত চীনের মতলব বুঝে ফেলেছে। তাদের অর্থনৈতিক আগ্রাসন আটকানোর জন্য দেশগুলোতে বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। গালওয়ানে ভারতীয় ফৌজ যে এভাবে পাল্টা জবাব দেবে, চীনারা সেটা ভাবতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে ভারতে যেভাবে বিভিন্ন চীনা দ্রব্য বর্জনের জাতীয়তাবাদ তৈরি হচ্ছে, সেটা তাদের অর্থনীতির উপর একটা বড়সড় ধাক্কা। আমেরিকাও খুব দ্রুত নৌবহরের সংক্রমণ সামলে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। একই সঙ্গে ভারত পাশে পেয়ে গেছে পুরনো বন্ধু রাশিয়াকে। দুই সুপার পাওয়ার আমেরিকা এবং রাশিয়া এই দুর্দিনে প্রকৃত বন্ধুর মতোই বিভিন্ন উদ্যোগ নিতে শুরু করেছে। আমেরিকা যেমন দক্ষিণ চীন সাগরে তার নৌবহর পাঠিয়ে দিয়েছে এবং পরিষ্কার করে দিয়েছে যে প্রয়োজনে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিয়ে সেটা চীনের বিরুদ্ধে ব্যবহার করবে। তারা জরুরি ভিত্তিতে ভারতকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করছে। রাশিয়াও ঠিক একই পথে হাঁটছে। যুদ্ধকালীন ভিত্তিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফ্রান্স, ইসরায়েলের মতো দেশও। সবার কাছে এখন একটা বিষয় মোটামুটি পরিষ্কার, যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই কিন্তু গোটা বিশ্বে করোনা এক্সপোর্ট করেছে চীন। হ্যাঁ, খানিকটা ব্যাকফায়ারও হয়েছে তাতে। প্রথম দফায় আপনার হুয়েই প্রদেশের পর এবার দ্বিতীয় দফায় বেজিং সহ বেশ কিছু জায়গায় ছড়িয়েছে করোনা। আগুন নিয়ে খেলতে গেলে হাত তো একটু পুড়বেই মশাই। যদিও তা নিয়ে ভাবতে বয়েই গেছে শি জিনপিং সাহেবের। দেশের মানুষের পরোয়া কবেই বা করেছে চীনের শাসকরা? কবে? সে দেশের নাগরিক স্বাধীনতা শব্দ ব্যাপারটাই একটা বড় উপহাস। নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে গিয়ে জিনপিং এবার একটু হিসেবে গোলমাল করে ফেলেছেন। ভারতকে সামনে রেখে এইভাবে প্রায় গোটা বিশ্ব যে একাট্টা হয়ে যাবে, সেটা নিশ্চয়ই তিনি ভাবতে পারেননি। কঠিন পরিস্থিতিতে বন্ধুর পরিচয় পাওয়া যায়। লাদাখ সংঘাতে আমেরিকা যেভাবে খোলাখুলি ভারতের পাশে দাঁড়িয়েছে, তা অভূতপূর্ব। আবার আমেরিকার সঙ্গে বন্ধুত্ব মানে রাশিয়ার সঙ্গে শত্রুতা। কিন্তু এখানে প্রচ্ছন্নভাবে রাশিয়ার সমর্থনও ভারতেরই পক্ষে।
যুদ্ধ হলে ভারতকে জরুরি ভিত্তিতে অস্ত্র সরবরাহ করবে আমেরিকা ও রাশিয়া। $100 কোটি অস্ত্র ভারত যাতে তাৎক্ষণিক ভিত্তিতে পায় তা নিশ্চিত। দ্বিপাক্ষিক বৈঠকে দুই মহাশক্তি ভারতকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। কেন্দ্র 3 বাহিনীর অস্ত্র কেনার জন্য $500 কোটি মঞ্জুর করেছে। ফ্রান্স জানিয়েছে ভারতকে জরুরি ভিত্তিতে অতিরিক্ত রাফাল যুদ্ধবিমান সরবরাহ করবে তারা। লাদাখের উচ্চতায় চীনের বায়ুসেনার মোকাবিলায় রাফাল কার্যকরী ভূমিকা পালন করতে পারবে। রাশিয়া থেকে পাওয়া S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমও লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই সামরিক চুক্তিতে আমেরিকার আর আপত্তি নেই, কারণ এই মিসাইল এখন চীনের বিরুদ্ধে ব্যবহার হবে। ভারতের দীর্ঘদিনের সামরিক বন্ধু ইসরায়েল কার্গিল যুদ্ধের সময় আপৎকালীন পরিস্থিতিতে অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সাহায্য করেছিল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। তারাও এয়ার ডিফেন্সে গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভারতকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। রাশিয়ার ভিক্টরি প্যারেডে যোগ দিতে সম্প্রতি রাশিয়া গিয়েছিলেন রাজনাথ সিং। তখনই পুতিন প্রশাসনের প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলেন তিনি। মিসাইল ডিফেন্স ছাড়াও পাহাড়ি ট্যাঙ্ক ও গোলাবারুদ ভারতকে দেবে রাশিয়া। ট্যাঙ্ক বিরোধী মিসাইলও কিনবে ভারত। ভারতকে সামরিক দিক দিয়ে সাহায্য করতেও আমেরিকা প্রস্তুত। ইতিমধ্যেই ভারত মহাসাগরের দিকে রওনা হয়ে গেছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার। তেলের যোগান বন্ধ করে ড্রাগনকে শুকিয়ে মারতে তৈরি মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতকে গোয়েন্দা তথ্য এবং স্যাটেলাইট চিত্রের মাধ্যমে চীনের সেনার অবস্থান জানিয়ে ইতিমধ্যে সাহায্য করছে আমেরিকা। চীনের বিরুদ্ধে গোটা বিশ্ব যেভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে তাতে রাগে ফুঁসছে বেইজিং। সে দেশের সরকারের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস ভারতের মুণ্ডপাত করছে। তাদের দাবি আমেরিকা ভারতকে দাবার বোর্ডের মতো ব্যবহার করছে। একদিনের মূল্য ভারতকেই দিতে হবে। কিন্তু চীন কি ভেবে দেখেছে তাদের সঙ্গে ভারত বন্ধুত্বই চায়? 61 বেতার ভাষণে নেহেরু যা বলেছিলেন, সাম্প্রতিক মন কি বাত অনুষ্ঠানে মোদিরও তাই বক্তব্য। কিন্তু বিনিময় বারবার বেইমানি ছাড়া এই দেশ আর কি পাচ্ছে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। গোটা বিশ্বের কাছে কিন্তু এই মুহূর্তে ভারতই হচ্ছে চীনের আগ্রাসনের যোগ্য জবাব। সবাই মনে করছে চীন এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে বড় বিপদ। তাদের মুখোশ খুলে গেছে। তারা যদি কোনোভাবে ভারতের ওপর সামরিক দাপট দেখাতে পারে তাহলে আরও অনেক বেশি আগ্রাসী ভূমিকা নিয়ে নেমে পড়বে ভবিষ্যতে। ফলে তাদের গোড়াতেই থামিয়ে দেওয়ার জন্য ভারতের হাত শক্ত করাকে এই মুহূর্তে সবচেয়ে জরুরি বলে মনে করছে গোটা বিশ্ব। বিপদের সময় নাকি বন্ধু চেনা যায়। এই মুহূর্তে চারপাশ থেকে এগিয়ে আসা বন্ধুত্বের হাতগুলোর মধ্যে চেনা কিছু বন্ধুর হাত কিন্তু নেই। চীনের বন্ধু পাকিস্তান যে এই সুযোগে সীমান্তে অস্থিরতা বাড়ানোর চেষ্টা করবে সেটা আমরা সকলেই জানি। কিন্তু চেনা বন্ধু বাংলাদেশ, নেপাল, নেপালের পর ভুটান, তাদের রকম সকম কিন্তু ভালো ঠেকছে না। একদিকে ভারতের সাহায্যে দেশের জল বিদ্যুৎ প্রকল্প বানাতে চুক্তি সই করছে, অন্যদিকে ভারতীয় চাষিদের সেচের জল দেওয়া বন্ধ করছে ভুটান। এটা কিন্তু নিশ্চিতভাবেই সুযোগ সন্ধানী মনোভাবের পরিচয়। লাদাখে চীনের সঙ্গে সংঘাত চরমে পৌঁছেছে। চীনের উস্কানিতে সীমান্ত সংঘাতের রাস্তায় গেছে নেপালও। সংসদে পাস হয়েছে ভারত বিরোধী মানচিত্র। এবার ভারতের বিরুদ্ধে পদক্ষেপ করল ভুটানও। অসমে ভারতের চাষিদের জন্য জলের স্রোত আটকে দিল ভুটান। অসমের বক্সা জেলা ভুটান সীমান্ত লাগোয়া। 1953 সালে সেখানে মানুষের তৈরি সেচের নালা কাটা হয়। স্থানীয় ভাষায় সেচের জলের ওই নালাকে বলা হয় ডং। 26 গ্রামে 6000 চাষি ভুটান থেকে আসা জলে নির্ভরশীল। হঠাৎই সেই সেচ খালের মুখ বন্ধ করে দিয়ে জল আটকে দিয়েছে ভুটান সরকার। জল না পেয়ে চাষিরা বিক্ষোভ দেখাতে শুরু করতেই আন্তর্জাতিক সমস্যা সামনে এসেছে। কেন্দ্রীয় সরকার ভুটান সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলুক দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। জল বন্ধ করা কেন হলো? ভুটান সরকার কোনো কারণ জানায়নি। এবারও জল মিলবে এই আশায় অসমিয়া চাষিরা ধান রোপণ করেছেন। জলের অভাবে 26 গ্রামের 6000 চাষির পথে বসার পরিস্থিতি। ভুটানের কালা নদী থেকে খাল কেটে ওই জল অসমের বক্সা জেলায় আনা হয়। করোনা সংক্রমণ রুখতে এবার ভুটান সরকার সীমান্ত সিল করে দিয়েছে। ফলে ভারতের চাষিরা ভুটানে ঢুকে নালা কাটতেও পারছেন না। প্রশ্ন জাগছে, চাষের জল বন্ধ
এবার অন্য লড়াইয়ের দিকে নজর ফেরাই, যদিও সবই এখন একে অন্যের সঙ্গে জড়িয়ে গেছে। প্রথমেই মনে করিয়ে দিই, কাল থেকে শুরু হচ্ছে আনলকের দ্বিতীয় পর্যায়। তার আগে আজ আরও একবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। কি বললেন? মূলত দুটি কথা বললেন তিনি। এক, 3 মাস লকডাউন চলার পর অর্থনীতিকে চাঙ্গা করতেই হবে। আবার লকডাউনের কিন্তু কোনো প্রশ্নই নেই, তাই এবার আপনার সুরক্ষার দায়িত্ব নিতে হবে আপনাকেই। হ্যাঁ, তিনি সরকার প্রশাসনকে শক্ত হাতে রাশ ধরতে বললেন ঠিকই, কিন্তু মোদ্দা কথা, নিজে সাবধান হন, নিজের ভালো মন্দ নিজে বুঝে নিন। সরকার আনলক প্রক্রিয়া চালু করলেও আমার আপনার নিয়ম মানায় যেন ভাটা না পড়ে। কিছু তো পড়ছেই ইদানিং, তাই না? কিন্তু এই দীর্ঘ টানাপোড়েনের পর্বে গরিব মানুষেরা যদি পাতে খাবার না পান, কর্মহীন অভুক্ত পরিবারগুলো তাহলে খাবে কি? প্রধানমন্ত্রী এদিন ঘোষণা করলেন দেশের 80 কোটি মানুষ গরিব কল্যাণ অন্ন যোজনায় নভেম্বর পর্যন্ত নিখরচায় রেশন পাবেন। মাসে মাথাপিছু 5 কেজি চাল এবং পরিবার পিছু 1 কেজি ডাল। প্রধানমন্ত্রী ঠাড়ে ঠাড়ে স্পষ্ট করে দিলেন, করোনা বিপর্যয় এখনই পিছু ছাড়ার নয়, বছরের শেষ পর্যন্ত ভোগাবে এই ভাইরাস। একদিকে যখন নরেন্দ্র মোদী 5 মাস ফ্রি রেশনের কথা বলছেন, ঠিক তখনই কেন্দ্রের থেকে এক ধাপ এগিয়ে গিয়ে 1 বছর পর্যন্ত নিখরচার রেশন দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এর জুন পর্যন্ত চলবে এই বিনামূল্যে রেশন বিলি। কেউ বলছেন এই হলো গরিব মানুষের মন পাওয়া রাজনীতি কেন্দ্র এবং রাজ্যের। কারো দাবি রেশন নিয়ে কেন্দ্র রাজ্যের এই ঠান্ডা লড়াই। কারো আবার প্রশ্ন, ঘোষণা তো হলো, কিন্তু বাস্তবে সেই রেশন মানুষের হেঁসেল অবধি পৌঁছবে তো? নানামুনির নানা মত, কিন্তু সেসব পাশে সরিয়ে রেখে একটা কথা আজকের দিন অন্তত বলতে চাই, এই অসময়ে অসহায়ের মুখে ভাত তুলে দেওয়ার এই উদ্যোগকে কিন্তু সাধুবাদ জানানো উচিত। जब से देश में अनलॉक 1 हुआ है, व्यक्तिगत और सामाजिक व्यवहार में लापरवाही जरा बढ़ती ही चली जा रही है। सरकारों को, स्थानीय निकाय की संस्थाओं को, देश के नागरिकों को फिर से उसी तरह की सतर्कता दिखाने की जरूरत है। प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना का विस्तार अब दिवाली और छठ पूजा तक, यानी नवंबर महीने के आखिर तक कर दिया जाएगा। আর ওনারা নভেম্বর পর্যন্ত করেছেন, তো আমি এটা আগামী বছর জুন মাস পর্যন্ত বাড়িয়ে দিলাম ফ্রি রেশন। আগামী বছর জুন মাস পর্যন্ত বাড়িয়ে দিলাম, যাতে লোকে দুটো খাদ্য খেতে পারে। ওনারা আজ দেবেন কাল দেবেন না। যে রেশনটা ওনারা দিচ্ছেন মনে রাখবেন, 60% লোক পাচ্ছে, 40% পাচ্ছে না। 5 কেজি করে যেটা দেওয়া হচ্ছে, তাই তো 60% লোক বেঙ্গলে কভার হচ্ছে সারা দেশে, 40% ওনারা যেটা 100% বলেছেন ভুল বলেছেন। সুতরাং বুঝতেই পারছেন, দেশ জুড়ে আবার তালা খোলার পর্ব, আনলক 2 শুরু। হ্যাঁ, কন্টেনমেন্ট জোনে কিন্তু একটু কড়াকড়ির কথা প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু বুঝিয়ে দিয়েছেন করোনাকে নিয়ে বাঁচতে হবে নিজেদের দায়িত্বেই। কারণ একদিকে যখন তালা খোলা চলছে, তখন অন্যদিকে প্রত্যেক দিন কিন্তু সংক্রমণ বাড়ছে, রোজ রোজ নতুন নতুন রেকর্ড। আশঙ্কা আতঙ্ক বাড়ছে, কারণ করোনার ফুলপ্রুফ ওষুধ কিন্তু এখন আমাদের হাতে এসে পৌঁছয়নি। তাহলে কি করতে হবে? ডাক্তাররা বলছেন হার্ড ইমিউনিটির কথা। সাধারণত যখন নতুন আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়ে যায়, তখন বোঝা যায় মহামারীর প্রকোপ কমেছে। কিন্তু এখনও সেই পর্যায়ে পৌঁছতে পারিনি আমরা। কবে সেই সুদিন আসবে তাও এখনও স্পষ্ট করে বলতে পারেননি কেউই। আর ঠিক এই প্রশ্নেরই একটা জবাব নিয়ে এসেছে নটিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা বলছেন করোনার দাঁত ভাঙতে হলে একটা গোষ্ঠীতে অন্তত হার্ড ইমিউনিটি তৈরি হওয়া দরকার। কিভাবে সম্ভব?
অঙ্ক কষে উত্তর খুঁজে বের করেছেন গবেষকরা। সংক্রামক মহামারীর প্রকোপ কিভাবে বন্ধ করা যায়, ব্রেকিং দ্য চেইন আসলে কিভাবে করা সম্ভব? বিজ্ঞানের কাছে উত্তর আছে। মহামারীর প্রকোপ মূলত দুভাবে কমানো যায়। ভ্যাকসিন প্রয়োগ করে মানুষের শরীরে ইমিউনিটি তৈরি করা যায়, আর ভ্যাকসিন না থাকলে ভরসা হার্ড ইমিউনিটি। যখন একটা গোষ্ঠীর বহু মানুষ কোনো সংক্রামক অসুখের সংস্পর্শে আসেন, তখন স্বাভাবিক প্রক্রিয়াতেই তাদের অনেকের শরীরে ইমিউনিটি তৈরি হয়ে যায়। কোনো গোষ্ঠীতে এই হার্ড ইমিউনিটি তৈরি হলে আস্তে আস্তে সংক্রমণের সংখ্যা কমতে শুরু করে। কোভিড-19-এর মতো ভাইরাসের হাত থেকে বাঁচতে হার্ড ইমিউনিটি ভরসা, একথা বহু আগে থেকেই বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই হার্ড ইমিউনিটি তৈরি হচ্ছে কিনা বুঝবো কি করে? অঙ্ক বিশারদ এবং স্ট্যাটিস্টিশিয়ানরা এতদিন বলছিলেন 100 জনের কোনো গোষ্ঠীতে যদি 60 জন করোনা ইমিউন হন, তাহলেই আস্তে আস্তে প্রকোপ কমতে থাকবে। অর্থাৎ এতদিন সার্বিকভাবে করোনা সংক্রমণের হার্ড ইমিউনিটি থ্রেশহোল্ড বা সীমারেখা ছিল 60%। কিন্তু এবার সুখবর নিয়ে হাজির ব্রিটেনের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা বলছেন 60% নয়, করোনা সংক্রমণের ক্ষেত্রে হার্ড ইমিউনিটি সীমারেখা 43%। অর্থাৎ 100 জনের একটি জনগোষ্ঠীতে 43 জনের শরীরে যদি ইমিউনিটি তৈরি হয়ে যায়, তাহলে এই গোষ্ঠীতে সংক্রমণ কমবে। একটি সায়েন্স জার্নালে প্রকাশিত রিপোর্টে গবেষকরা বলছেন, যে কোনো গোষ্ঠীর ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। কোনো সমষ্টির ইমিউনিটি নির্ভর করে সেখানকার মানুষের বয়স, কাজকর্মের ধরন, সামাজিক মেলামেশার প্যাটার্নের উপর। তারা বলছেন, সামাজিক মেলামেশা মানে বেশি সংক্রমণের সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্টর নয়। কিন্তু ইমিউনিটি তৈরির ক্ষেত্রে বয়স ফ্যাক্টর হতেই পারে। ডাক্তাররা বলছেন, এই আনলক পর্বেও দেশ জুড়ে যখন কোভিড আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন হার্ড ইমিউনিটির উপর ভরসা রাখতেই হবে। নটিংহামের এই গবেষণায় লকডাউন এবং আনলকিংয়ের ধরন নির্ধারণে সাহায্য করবে বলেই মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু একটা খটকা থেকেই যাচ্ছে। 130 কোটির ভারতকে যদি একটা গোষ্ঠী হিসেবে দেখা হয়, তাহলে তার 43% মানে ঠিক কত মানুষ জানেন? প্রায় 56 কোটি। ভ্যাকসিন ছাড়া, ওষুধ ছাড়া অন্তত 56 কোটি মানুষের শরীরে ইমিউনিটি গড়ে ওঠাও কি সহজ কথা? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। গালওয়ানে ভারতীয় সেনার কমান্ডিং অফিসার কর্নেল সুরেশ বাবু আক্রান্ত হবার পর ভারতীয় সেনারা চীনের কি হাল করেছিল, কিভাবে প্রত্যুত্তর দিয়েছিল, সেটা এখন সবাই জানেন। কিন্তু মনে হচ্ছে চীনাদের হোমওয়ার্কটা মোটেই ভালো ছিল না। হোমওয়ার্ক করে এলে তাদের জানা থাকতো ওখানে ভারতীয় সেনার বিহার রেজিমেন্ট মোতায়েন আছে। যদি জানতো কারগিলই হোক বা সার্জিক্যাল স্ট্রাইক, সব কিছুতেই ছিল বিহার রেজিমেন্ট, তাহলে নিশ্চিতভাবেই তাদের ঘাটানোর আগে 5 বার ভাবত। সার্জিক্যাল স্ট্রাইক হোক কিংবা কার্গিল যুদ্ধ, বিহার রেজিমেন্টের বীর যোদ্ধারা প্রত্যেকবার প্রাণের আহুতি দিয়ে দেশকে রক্ষা করেছেন। তাই ভারতীয় সেনার মধ্যে বিহার রেজিমেন্টের আলাদা একটা স্থান রয়েছে। ভারতকে আজ পর্যন্ত যে কটা যুদ্ধ লড়তে হয়েছে, সব যুদ্ধে শত্রুর সামনে বুক চিতিয়ে লড়েছে বিহার রেজিমেন্ট। 1941 সালে তৈরি হয়েছিল বিহার রেজিমেন্ট। সেই সময় 11তম ব্যাটালিয়ন এবং 19তম হায়দ্রাবাদ ব্যাটালিয়নকে মিলিয়ে বিহার রেজিমেন্ট তৈরি করা হয়েছিল। তাই বিহার রেজিমেন্টকে ভারতীয় সেনার সবচেয়ে পুরনো পদাতিক সৈন্যদল বলা হয়। কার্গিল যুদ্ধে বিহার রেজিমেন্টে 10,000 সৈন্য লড়েছিল। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিহার রেজিমেন্ট। 2008 সালে মুম্বাইয়ে জঙ্গি হামলায় শহীদ এনএসজি কমান্ডো মেজর সন্দীপ উন্নিকৃষ্ণনও বিহার রেজিমেন্টেরই সদস্য ছিলেন। 2019 সালে উড়ি হামলায় বিহার রেজিমেন্টের 15 জন জওয়ান শহীদ হয়েছিলেন। কর্মই ধর্ম, এটাই বিহার রেজিমেন্টের স্লোগান। স্বাধীনতার আগে থেকে দেশ সেবা করছে বিহার রেজিমেন্ট। এই রেজিমেন্টের জওয়ানদের বলিদানকে আমরা স্যালিউট করছি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।